আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে রচিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি ম্যাগাজিন অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের শহীদ শিক্ষার্থীসহ শিশু কিশোর, তরুণ যুবক ও আমজনতাকে স্মরণ করছি। তাদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে নিহত সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আল্লাহ শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে 32,000-এর অধিক আহত ছাত্র জনতার প্রতি সমবেদনা জানাচ্ছি। এখনও যারা আহত হাসপাতালে চিকিৎসাধীন তাদের আশু সুস্থতা কামনা করছি। রব্বুল আলামিন আহতদেরকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আংশিক বিবরণ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ নেত্রীর স্মৃতিচারণ ও আন্দোলনের উপর ভিত্তি করে গান দিয়ে আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠানকে সাজানো হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন 2024-এর শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালে 4 অক্টোবর বাংলাদেশ সরকার জারি করা পরিপত্রের অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। এই আন্দোলনে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দমন নিপীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনের রূপ নেয়। এই গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, 2018 সালে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই আন্দোলন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে পরিচালিত হয়। 2021 সালে সরকার চাকরির কোটার বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। বিষয়টি চ্যালেঞ্জ করে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করে। কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্রেও পুনর্বহারের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আমরা কক্সবাজারের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী জিনিয়া সামনে রিয়ার জুলাই বিপ্লবের যিনি অংশগ্রহণকারী এবং নেতৃস্থানীয় সানমেক্কা তারা ছিলেন, তার আমি স্মৃতিচারণ শুনব। জুলাইয়ের যখন উত্তপ্ত অবস্থা সারা বাংলাদেশব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছিল, তখন আমাদের এই কক্সবাজারের মতো কনজারভেটিভ এরিয়াতেও একটা পর্যটন শিল্পের যে একটা ঐতিহ্য আছে সেটা ভেঙেও রাজনীতির যে একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছিল বা একটা আন্দোলনের প্রেক্ষাপট দাঁড়িয়েছিল, এটা তারা স্টুডেন্টরা নামিয়েছে। এটা জুলাইয়ের ফার্স্টের দিকে যখন ঢাকা কেন্দ্রিক, তখন পর্যন্ত আমাদের ছিল না। তবে আমাদের ফার্স্ট কক্সবাজার আন্দোলন শুরু হয় 16 তারিখ থেকে। 15 তারিখের দিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছিল, আগামীকাল 3টায় লিং রোড কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা। এইভাবে একটা পোস্ট সবার চোখে পড়ছিল। এর পরের দিন 16 তারিখ সকালে যেটা হয়েছে, আমাদের কক্সবাজার পলিটেকনিক থেকে 10টার সময় একটা মিছিল নিয়ে বের হয়। আন্দোলনের ফার্স্ট মিছিলটা পলিটেকনিক থেকে শুরু হয়। সেখানে নেতৃত্ব দেয় ফরহাদ, আব্দুল আল নোমান এবং ফাহমিদা হাসান হেবা, ঝর্ণা, রাবিয়া বসরি এবং আরও অনেক সহযোদ্ধারা ছিল, তারা নেতৃত্ব দেয় এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের পারিপার্শ্বিক সহযোগিতা মোটামুটি ছিল বলা যায়। এর পরবর্তীতে তারা যখন পলিটেকনিক থেকে লিং রোড পার হয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে যায়, তাৎক্ষণিক বিভিন্ন এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠনই তাদের উপর অতর্কিত অবস্থায় লাঠি চার্জ এবং হামলা করে, এমনকি নারী শিক্ষার্থীরা লুটিয়ে পড়ে। সেই দৃশ্য তাৎক্ষণিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। পরে 16 তারিখ বিকেলেই 3টায় ছাত্র জনতা আবার লিং রোড মিছিল বের করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন শেষ করি, কিন্তু শেষ করার পরবর্তী দেখা যায় যে আওয়ামী লীগ কিছু ভাঙচুর করছে বলে বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদেরকে মামলা করে, সেই দিনই মামলা দেয়।
স্টুডেন্টদেরকে, প্রায় 200+। তখন আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। মামলা দেওয়ার পর স্বাভাবিক কারণে সব স্টুডেন্ট একটু মোটামুটি ভীত এবং পিছাই পড়ে, তবে কিছু স্টুডেন্ট ওখানে থেকে যায়। তার মধ্যে কিছু স্টুডেন্ট শহরের বাইরেও চলে যায়, বাট তারা যোগাযোগ কন্টিনিউ করতেছিল। 17 তারিখ আমি যখন ফার্স্ট আন্দোলনে যাই, কখনো আন্দোলনের মুখোমুখি হয়নি, সেহেতু আন্দোলন কেমন হয় বা কিভাবে আন্দোলন করে সেটার ধারণা কখনো ছিল না। সে জায়গা থেকে আমার মতনও এরকম আরও অধম অনেক শিক্ষার্থীরাই ছিল যারা আন্দোলন কখনো করেনি, কিন্তু যখন রাজপথে নামে সবাই স্লোগানে মুখরিত, আলাদা একটা শক্তি চলে আসে, যেটা বিপ্লবী ভাব, মানে কোনো কিছু আসলেই যে ভেঙে ফেলতে পারবো এরকম একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। সেটা দেখেই আন্দোলন আমরা কন্টিনিউ করি। আমাদের আসলে তখন প্রশাসনিকভাবে চারপাশ থেকে ঘেরাও ছিল। লিংক রোড 17 তারিখ যেহেতু মামলা হয়, তেমন স্টুডেন্টের গিয়েছিল না। 17 তারিখ হয়তো 40-50 জন মতো আমরা স্টুডেন্ট গোল করে এই লিংক রুটের এখানে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলাম। বাট এক পাশ থেকে গাড়ি চলতেছিল, কিন্তু আমরা ওটা পুরা দখলে নিই আর কি। যেদিন আমরা লিংক রুট থেকে পরবর্তী সন্ধ্যার টাইমে আমরা বাস টার্মিনাল মুখোমুখি হই, বাস টার্মিনাল গিয়ে আমরা প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে শেষ করি। এরপরের দিনের ঘোষণা আমরা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেব বলে আমরা আশ্বস্ত করে চলে এসেছি। তার মধ্যে আমাদের কক্সবাজার নারীদের অংশগ্রহণটাও দৃষ্টিনন্দন ছিল, কেননা আমাদের যে পারিবারিক একটা প্রেশার থাকে, সামাজিক একটা প্রেশার থেকে তার শিকল ভেঙেই কিন্তু নারীদের উপস্থিতিটা খুব ভালোই ছিল। সে জায়গা থেকে আমি প্রত্যেক দিন কি করতাম, যে মেয়েগুলো আসতো আমি তাদের নাম্বারগুলো কালেকশন করে নিতাম, যাতে পরবর্তী তাদেরকে কলে জানিয়ে দিতে পারি। এটা আমার সাথে ব্যাগ থাকতো, ব্যাগে আমি নোট ডাউন করে নিতাম তাদের নাম্বারগুলো। পরবর্তী আমরা 18 তারিখের কর্মসূচি ঘোষণা করব। এর পরবর্তী দেখি যে নেট অফ করে দেই। নেটওয়ার্ক অফ করে দেওয়ার পর আমাদের যে কয়েকজনের নাম্বার ছিল আমরা কল দিয়ে বলি। অনেকে বলতেছিল পরিবার থেকে বের হইতে দিচ্ছে না, বাবা মা বের হইতে দিচ্ছে না, আবার অনেকে হোস্টেলে থাকতো, বের হতে পারতেছে না, এবং অনেকে নিজের নিরাপত্তার ভয়েও আন্দোলনে বের হয়ে নেয়। সেই জায়গা থেকে আমরা আন্দোলন কন্টিনিউ করি। সেভাবে 20 তারিখ চলে, 21 তারিখ চলে। আমাদের যে রক্তাক্ত অবস্থা, যেটা 18 জুলাই কক্সবাজারে ম্যাসাকার অবস্থা হয়েছিল, পুরা বিদ্যুৎ অফ করে দিয়েছে পুরা শহর, অন্ধকার থমথমে। হঠাৎ আন্দোলনকারীদের উপর থমথমে অবস্থায় হামলা। 18 জুলাই একজন শহীদ হয়, আমাদের শহীদ আহসান হাবিব, কক্সবাজারেরই কীর্তি সন্তান। এবং 18 তারিখের পরবর্তী যখন 19 তারিখ খুবই কম সংখ্যক স্টুডেন্ট আমরা রাস্তায় ছিলাম, 20 তারিখও একই অবস্থা, এবং 21 মাস আন্দোলন চলার পরে কারফিউ জারি করে, যার কারণে আমাদের নেটওয়ার্ক অফ, এদিকে কারফিউ জারি। তখন কি যে একটা বৃষ্টির অবস্থা ওই সময়টাতে, সব মিলেই আন্দোলনের একটা ম্যাচাকার অবস্থা তৈরি হয়। 3-4 দিন স্টেপ ডাউন চলে, কারণ আমরা খবর পাচ্ছিলাম না কি কর্মসূচি চলতেছে, কয়েকদিন গ্যাপ যায়। পরবর্তী আবার ছাত্র জনতা এই কারফিউ ভাঙে, 13 থেকে 17 জন মতো মেবি ছিলাম। কারফিউ ভাঙার পর আবার আন্দোলন আস্তে আস্তে গতিশীল হয়। যেটা লাল প্রোফাইল করার বিষয় ছিল 30 জুলাই সারা ফেসবুকে, সেদিনও আমরা লাল কাপড় বেঁধে লিংক রোড স্থানে 20 থেকে 25 জন শিক্ষার্থী লাল কাপড় মাথায় বেঁধে আমরা নিয়েছিলাম। মানে এত বড় বড় একটা বৃষ্টির ফোঁটা পড়েছিল মাথায়, এগুলা বলার বাইরে আসলে, যেগুলা আমাদেরকে ভাবলেই বুক মুচড়ে ওঠে অনেক সময়। সেটা মানতেই পারি না আসলে জুলাইটা এমন কেন ছিল। পরবর্তী 1 তারিখ এবং 2 তারিখ শুক্রবার ছিল কক্সবাজারের সবথেকে বড় আন্দোলন শুরু হয় 2 তারিখ শুক্রবার জুমার নামাজের পর, যে তারাবুনিয়াদছড়া থেকে মিছিল আসছিল লিংক রোড পর্যন্ত, পুরা রাস্তায় মানুষে ভরা ছিল। তখন আমাদের মনে হয় যে আমজনতা নেমে আসছে। 2 তারিখ যখন আমরা মিছিলের সামনে ছিলাম, মানে জানতাম না পেছনের লাইনে এত মানুষ লাইন হয়ে গেছে। বাসায় এসে যখন ভিডিও দেখতেছিলাম নিজেরা অবাক হয়ে গেছিলাম যে এত মানুষ আমাদের সাথে সঙ্গ দিচ্ছিল। সেটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। এবং 3 তারিখ 4 তারিখ ছাত্রলীগের সাথে অনেক সাংঘর্ষিক অনেক কিছুই ঘটে শহরে। আবার 4 তারিখ তারা একেবারে মারমুখী অবস্থায় হামলা করে বিএনপির পার্টি অফিস পোড়ায়, এবং ছাত্র জনতার উপর হামলা করে, পেট্রোল পাম্প হামলা করে, কালোর দোকান থেকেই শুরু হয়। মানে এভাবে আরও অনেক ম্যাসাকার অবস্থা তৈরি করেছিল কক্সবাজারে। তবে এটা বলতে পারি প্রশাসনিক সাইডটা বিভিন্ন দলীয়দের জন্য সাংঘর্ষিক ছিল, বাট ছাত্র জনতার জন্য একটু তখনকার
এসপি বা যারা ছিল আমার মনে হয় একটু অমায়িক ছিল। কেন এটা বলছি, অমায়িক না থাকলে আমাদের হাজারেরও বেশি শহীদ হতো। আমরা প্রশাসনকে সামনাসামনি ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেছিলাম, কিন্তু তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু সন্ধ্যার পরে যে কাহিনীটা ঘটেছে, তারা টিয়ারশেল ছুটিয়েছে, গুলি করেছে, যে ছাত্ররা মারা গেছে এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা অফেন গুলি চালিয়েছে, যেটা তারা শেল্টার দিতে পারে নাই। তারা প্রশাসনিক এই জায়গাটাতে ব্যর্থ ছিল এবং স্টুডেন্টরা অনেকেই পুলিশের গুলিতে আহত। এবং সর্বশেষ যেটা 5 তারিখ ঘটলো, আমরা বিশ্বাসই করতে পারতেছিলাম না এত তাড়াতাড়ি বিজয়ের সন্নিধ্যে পৌঁছে গেছি। সেই জায়গা থেকে 5 তারিখ আমরা যখন আন্দোলনে যাই, শুনতেছিলাম একটু একটু আজ আসতেছিল 11টা-12টার দিকে যে হাসিনা পালাই গেছে বা এরকম, সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবে। পরে দেখি যে আবার 1 ঘন্টা পিছাচ্ছে। আমরা তো রাস্তা থেকে ছাড়ছি না। একদিকে সুখের কান্না, আর একদিকে সুখ যেমন বইছে, অনেক ছাত্ররা মারা গেছে, সেটা যেমন বহন করতে পারতেছিলাম না সেদিন। হাসিনা পালাই যাচ্ছে যে ছাত্র জনতার বিজয়টা ছিল আরও সুখকর। তো রাজপথে এখনও ছাত্ররা সরকারকে সঙ্গ দিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা জুনিয়র স্মৃতিচারণ করলাম। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আশা করব বাংলাদেশের ভবিষ্যতে আগত সরকারগুলো জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে স্মরণ করবে এবং যথাযথ মূল্যায়ন করবে। একই সাথে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ তাদেরকে মূল্যায়ন করবে এবং তাদের পরিবার পরিজনকে মূল্যায়ন করবে এবং তাদের এই যে আত্মাহুতিকে, এটা অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় করে রাখার ব্যবস্থা করবে। একই সাথে যারা আহত আছে তাদের ব্যাপারেও যথাযথ দায়িত্ব গ্রহণ করবে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা জুলাই আন্দোলন উপলক্ষে একটি গান শুনুন। এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই রক্তাক্ত জুলাই দিনলিপি ম্যাগাজিন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।